আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেক অপেক্ষার পর আজারবাইজান সরকার বাংলাদেশি তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ অফার করেছে। রিসেন্টলি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশি শিক্ষার্থীরা বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন, অর্থাৎ এইচএসসির পর অনার্স, মাস্টার্স এবং পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। শুধু তাই না, যারা এমবিবিএস এর চিন্তাভাবনা করছেন, অর্থাৎ মেডিকেলে পড়ার জন্য অনেকেই চিন্তাভাবনা করছেন দেশের বাইরে পড়বেন, তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। তার মানে সবার জন্যই কিন্তু সুযোগ রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সকল তথ্য দিব। এমনভাবে ভিডিওটি আমি সাজিয়েছি যারা প্রথমবারের মতো এই স্কলারশিপ সম্পর্কে জানছেন তারাও যেন সুন্দরভাবে এই তথ্যগুলো জানতে পারেন, বুঝতে পারেন এবং নিজে নিজে কারো হেল্প ছাড়াই আবেদন করতে পারেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর বিভিন্ন দেশের স্কলারশিপ, বিভিন্ন অর্গানাইজেশনের স্কলারশিপ, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি স্কলারশিপগুলো অফার করে এবং বাংলাদেশিদের জন্য যেগুলো প্রযোজ্য সেগুলো নিয়ে আমি ভিডিও বা টিউটোরিয়াল দিচ্ছি। ভিডিওগুলো আমি এমনভাবেই তৈরি করি যাতে করে নিজেই আবেদন করা যায়। তারপরও আবেদন করতে গেলে অনেক সময় সমস্যার ফেস করতে পারেন, কনফিউজড হয়ে যেতে পারেন, সঠিকভাবে আবেদন সাবমিট হচ্ছে কিনা এই ব্যাপারটা নিয়ে অনেকে ভয় পান। আপনাদের যদি এই ব্যাপারে কোনো হেল্পের প্রয়োজন হয় বা প্রফেশনাল পেইড হেল্পের প্রয়োজন হয়, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, ফেসবুক পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। গুরুত্বপূর্ণ যত লিঙ্ক রয়েছে সবকিছু আমি কমেন্টে পিন করে দেব। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজারবাইজানের এই স্কলারশিপের নাম দেওয়া হচ্ছে হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রান্ট প্রোগ্রাম এবং এর অধীনে 10টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 10টি বিশ্ববিদ্যালয় কিন্তু এই স্কলারশিপের অধীনে রয়েছে এবং এই 10টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 435টির বেশি প্রোগ্রাম এখানে অফার করা হচ্ছে। মোটামুটি বলতে পারেন ভালোই সুযোগ রয়েছে। এখানে অনার্স 4 থেকে 5 বছরের জন্য হয়ে থাকে, এমবিবিএস প্রোগ্রাম 5 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স প্রোগ্রাম 1 থেকে 2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি প্রোগ্রাম 3 বছরের জন্য হয়ে থাকে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্স, এমবিবিএস এর নানা সাবজেক্ট রয়েছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এর সাবজেক্ট লিস্ট বা প্রোগ্রাম লিস্ট। এখানে প্রোগ্রাম অনুযায়ী, ইউনিভার্সিটি অনুযায়ী এবং এর মিডিয়াম নানা তথ্য কিন্তু দেওয়া রয়েছে। প্রয়োজনীয় যত লিঙ্ক রয়েছে আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং 10টি বিশ্ববিদ্যালয়ের তালিকাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কারা কোন প্রোগ্রামে আবেদন করতে পারবে? যেটা ভিডিওর প্রথমেই বলেছি, আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি অনার্সের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন সেক্ষেত্রে মাস্টার্সে আবেদন করতে পারেন। আর যদি আপনি ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তাহলে পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারেন। তার মানে আপনার জন্য কিন্তু লেভেল ভেদে কিন্তু সুযোগ রয়েছে। এখন সুযোগ সুবিধার কথা যেহেতু বললাম, তাই এখন আমরা সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব। যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানা থাকলে তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। ফুল ফান্ডেড স্কলারশিপ আর ফুল ফান্ডেড স্কলারশিপ মানেই হচ্ছে নানা ধরনের সুযোগ সুবিধা এখানে দেওয়া হচ্ছে। প্রথম সুবিধাটি হচ্ছে কোনো ধরনের টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধাটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড পাচ্ছেন, অর্থাৎ প্রতি মাসে একটি ভাতা পাচ্ছেন এবং খুবই হ্যান্ডসাম অ্যামাউন্ট। অনার্স, মাস্টার্স, পিএইচডি সবার জন্য প্রায় সেম অ্যামাউন্টটি দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশি টাকা অলমোস্ট 58,000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে। তৃতীয় সুবিধা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য আপনাকে অতিরিক্ত 200 তাদের কারেন্সিতে টাকা দেওয়া হচ্ছে, যেটা বাংলাদেশি টাকা অলমোস্ট 14 থেকে 15,000 টাকার মতো আপনাকে দেওয়া হচ্ছে। চতুর্থ সুবিধা অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস রয়েছে। পঞ্চম সুবিধা এয়ার ফেয়ারও দেওয়া হচ্ছে, যাওয়ার জন্য এবং আসার জন্য ইকোনমি ক্লাসের এয়ার টিকিটও আপনার দেওয়া হবে। এর পরের সুবিধাটি হচ্ছে একাডেমিক ফ্যাসিলিটি পাচ্ছেন, আবেদন করার জন্য কোনো ফি নেই, পাশাপাশি কোনো ব্যাংক ব্যালেন্সেরও দরকার হচ্ছে না। তার মানে হচ্ছে পড়াশোনা করার জন্য আপনার যা যা দরকার সবকিছু এই স্কলারশিপে অফার করছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, আর অসুবিধা জানাটাও জরুরি। অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সুবিধা হয়। বন্ধুরা, প্রথম অসুবিধাটি হচ্ছে এখানকার ভাষা, অর্থাৎ এখানে কিন্তু আজারবাইজানি ভাষাটা ব্যবহার করা, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হবে। বিভিন্ন কোর্সেও তা রয়েছে। তাই কোর্স সিলেকশনের সময় অবশ্যই আপনাকে এটাও দেখতে হবে কোন কোর্সের কি মিডিয়াম রয়েছে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে কোর্সটি কমপ্লিট করার পর আপনি যদি ভিসা ক্যাটাগরি চেঞ্জ না করেন, সেখানে যদি ফুল টাইম জব অফার না পান, আপনাকে কিন্তু দেশে ফেরত আসতে হবে, কারণ তারা কিন্তু রাউন্ড এয়ার ফেয়ার আপনাকে দিচ্ছে।
এর পরের অসুবিধাটি, এটা অনেকের জন্য সমস্যার কারণ হতে পারে, সেটি হচ্ছে আপনি যখন স্কলারশিপটি পাবেন তখন কিন্তু পড়াশোনায় আপনাকে কনসেন্ট্রেট করতে হবে, পার্ট টাইমের সুযোগ কিন্তু ওভাবে পাবেন না। আর পার্ট টাইম এখানে খুবই চ্যালেঞ্জিং এবং পিআরটাও সাথে খুবই চ্যালেঞ্জিং। এরপরের অসুবিধাটার কথা বলবো, আজারবাইজান কোনো সেনজেনভুক্ত দেশ না। ইউরোপের সেনজেনভুক্ত দেশ হলে হয়তোবা আপনি একটি দেশে পড়াশোনা করছেন, অন্য দেশে মুভ করতে পারছেন, ইরাসমাসের সুযোগ রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনাকে এই দেশটিতেই থাকতে হচ্ছে। হ্যাঁ, তবে ডিগ্রি কমপ্লিট করার পর আপনি চাইলে অন্য দেশে মুভ করতে পারবেন। পাশাপাশি যদি সামার স্কুলের কোনো ফ্যাসিলিটিস তারা দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই দেশ থেকে অন্য দেশেও আপনি সামার স্কুল কমপ্লিট করতে পারবেন, তবে সেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই ছিল কিছু সুবিধা অসুবিধা। এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। তারপরও অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন, ভাইয়া এই স্কলারশিপে কাদের আবেদন করা উচিত? প্রথম কথা হচ্ছে, আবেদন করতে কোনো পয়সাপাতি খরচ হচ্ছে না, ফ্রিতে আবেদন করা যাচ্ছে। আপনি যদি ন্যূনতম যোগ্যতাটি পূরণ করে থাকেন তাহলে কেন আবেদন করবেন না? আর যেহেতু একটি দেশে যাচ্ছেন, নতুন একটি কালচার শিখছেন, ভাষা শিখতেছেন, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জের জায়গা। তবে এর পাশাপাশি কিন্তু মান্থলি স্টাইপেন্ডও পাচ্ছেন, ফ্রিতে এডুকেশন পাচ্ছেন, এমবিবিএস করতে পারছেন, ভালো একটি র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যেটা কিন্তু বাংলাদেশে থেকে প্রায় অসম্ভব। এবং বাংলাদেশের বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের র্যাঙ্কিং যদি আপনি কম্পেয়ার করেন আজারবাইজানের ছোট্ট একটি ইউনিভার্সিটির সাথে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন দেশের ইউনিভার্সিটি কি অবস্থানে রয়েছে। তাই এটা একটি বড় সুযোগ বলা যেতে পারে। তাই আপনার যদি অন্য কোনো ইস্যুস না থেকে থাকে তাহলে এই অপশনটা অবশ্যই যাচাই বাছাই করা উচিত। প্রশ্ন আসতে পারে, ভাই আমার তো জিপিএ কম, বা আমার মার্কস কম, বা আমার একাডেমিক রেজাল্ট অতটা ভালো না, কিন্তু আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো? আপনি যদি ন্যূনতম যোগ্যতাটি পূরণ করে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদন করা উচিত। এতে আপনার অভিজ্ঞতা হবে, পরবর্তী অন্য কোনো স্কলারশিপের ক্ষেত্রে আপনি সহজে আবেদন করতে পারবেন, বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। যেহেতু ন্যূনতম যোগ্যতার কথা বললাম, এখন আমরা আবেদন করার ন্যূনতম যোগ্যতা নিয়ে আলোচনা করব, অর্থাৎ কারা কি যোগ্যতা নিয়ে আবেদন করতে পারবে। প্রথম যে এলিজিবিলিটির কথা বলবো বা যোগ্যতার কথা বলবো সেটা হচ্ছে বয়সগত যোগ্যতা। এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে বয়সগত যোগ্যতার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে হবে। এখানে অনার্সে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। যদি আপনি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনার বয়স সর্বোচ্চ 40 হতে পারবে। এবং আপনি যদি পিএইচডিতে আবেদন করতে চান তাহলে আপনার বয়স সর্বোচ্চ 45 হতে পারবে, এর বেশি হওয়া যাবে না। প্রশ্ন আসতে পারে, ভাইয়া কত তারিখকে ধরে আমি আমার বয়সটাকে নির্ধারণ করব? 15 সেপ্টেম্বর 2025 এই তারিখটাকে ধরে আপনার বয়সটাকে আপনি নির্ধারণ করবেন। তাহলেই আপনি এই ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যান, অর্থাৎ বয়সগত রিকোয়ারমেন্টে যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনি আবেদন করতে পারছেন। এটা হচ্ছে প্রথম শর্ত বা প্রথম রিকোয়ারমেন্ট। দ্বিতীয় হচ্ছে একাডেমিক যোগ্যতা, অর্থাৎ আপনার রেজাল্টগত একটি যোগ্যতার প্রয়োজন হবে। আপনার বিগত রেজাল্ট, আপনি যে লেভেলই পড়াশোনা করেন না কেন, সেটা হতে পারে অনার্স, মাস্টার্স, অথবা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট করেছেন, এইচএসসি কমপ্লিট করেছেন, মোট কথা যে লেভেলেরই আপনি শিক্ষার্থী হন না কেন, আপনাকে আপনার প্রিভিয়াস রেজাল্ট 70% হতে হবে। 70% মার্কস পেলেই বা 70% জিপিএ পেলেই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারছেন। এছাড়াও তৃতীয় একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ভাষাগত রিকোয়ারমেন্ট, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনার প্রয়োজন হবে। আপনি যদি অনার্সে আবেদন করতে চান তাহলে 5.0 প্রয়োজন হবে আইএলটিএস এর স্কোর। আপনি যদি মাস্টার্সে আবেদন করতে চান তাহলে আপনার স্কোর আইএলটিএস এ 5.50 হতে হবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আইএলটিএস ছাড়া কি আমি আবেদন করতে পারবো না? এখানে একটি ব্যাপার রয়েছে, বাংলাদেশে মিনিস্ট্রি অফ এডুকেশনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেখানে আইএলটিএস এর কাগজের কথা বা পেপারসের কথা সরাসরি কথা বলা হয়েছে। তবে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপের যে ম্যানুয়ালটি দেওয়া রয়েছে সেই ম্যানুয়ালের মধ্যে কিন্তু আইএলটিএস এর পাশাপাশি তারা MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশনের সার্টিফিকেটটাও কিন্তু অ্যাকসেপ্ট করছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার যদি আইএলটিএস না থাকে MOI দিয়েও আপনি আবেদন করতে পারছেন। প্রশ্ন আসতে পারে, তাহলে ভাই আমার কি করা উচিত? আপনার যদি আইএলটিএস না থেকে থাকে তাহলে MOI দিয়েই আবেদন করুন, করে দেখতে পারেন। যেহেতু আবেদন করতে কোনো পয়সাপাতি খরচ হচ্ছে না, কোথাও কাগজপত্র পাঠাতে হচ্ছে না কুরিয়ার করে, তাই অবশ্যই এখানে আপনার আবেদন করা উচিত। আর যারা অনার্সের শিক্ষার্থী তাদের অনেকের ক্ষেত্রে যেহেতু বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করে আসছেন তাদের ক্ষেত্রে তো আর MOI সার্টিফিকেটটা থাকবে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই আইএলটিএসটা এখানে প্রয়োজন হচ্ছে। আর যারা ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী A লেভেল O লেভেল পাস করে এসেছেন তারা সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করে দেখতে পারেন। তবে যাদের আইএলটিএস রয়েছে
তারা তো অবশ্যই এখানে অগ্রাধিকার পাবেন। এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে ডকুমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। একবার যদি আপনি ডকুমেন্টসটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপের ক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদন ফর্ম, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করব। দ্বিতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং মার্কশিট, যে কোনো একটি প্রয়োজন হবে। যদি সার্টিফিকেট ইতিমধ্যে আপনার হাতে থেকে থাকে তাহলে সেটা দিয়ে এবং মার্কশিট সহ আবেদন করে ফেলবেন, আর যদি সার্টিফিকেটটি হাতে না থাকে তাহলে মার্কশিট দিয়ে আবেদন করতে পারবেন। তৃতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার পাসপোর্ট এবং এনআইডি প্রয়োজন হবে। পাসপোর্ট যদি না থাকে এনআইডি দিয়ে আবেদন করতে পারবেন, এনআইডি যদি না থাকে পাসপোর্ট দিয়েও আবেদন করতে পারবেন। তবে জন্ম নিবন্ধনের কথা কোথাও কোনো উল্লেখ নেই। অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে? আমাদের মিনিস্ট্রির যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানেও জন্ম নিবন্ধনের কথা উল্লেখ নেই। ম্যানুয়াল যেটা প্রকাশিত হয়েছে, যেটা আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপের ম্যানুয়াল, সেখানেও কিন্তু জন্ম নিবন্ধনের কথা উল্লেখ নেই, সেখানে কিন্তু এনআইডির কথাই বলা হয়েছে। তাই এখানে এনআইডিটা জরুরি। যদি আপনার এনআইডির ফিজিক্যাল কপি না থেকে থাকে, অনলাইনে যদি কোনো ভার্সন থেকে থাকে সেটা দিয়ে আবেদন করে দেখতে পারেন। তো এরপরে যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট। মূলত আপনাকে দুটি টেস্ট বা তিনটি টেস্ট করাতে হবে। একটি হচ্ছে এইচআইভি টেস্ট, দ্বিতীয়টি হচ্ছে হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই প্রসেসটা কেমন হবে? খুবই সহজ। আপনার কাছাকাছি থাকা কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, কোনো সরকারি ডাক্তার বা প্রাইভেটলি প্র্যাকটিস করেন এমন কোনো ডাক্তারের কাছে যাবেন, তার কাছে গিয়ে এই স্কলারশিপের কথা বলবেন এবং এই তিনটি টেস্টের কথা বলবেন। তিনি তার প্রেসক্রিপশনে এই তিনটি টেস্ট অ্যাডভাইস হিসাবে লিখে দিবেন এবং আপনি কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে তিনটি টেস্ট করিয়ে আনতে পারবেন এবং এটা দিনে দিনেই রেজাল্ট পাওয়া সম্ভব। এনে এবং এই রিপোর্টটি আপনার ডাক্তারবাবুকে দেখাবেন। তিনি তার অফিসিয়াল যে প্রেসক্রিপশন থাকবে বা প্যাড থাকবে, অফিসিয়াল লেটার হেড থাকবে, সেটার মধ্যে তিনি লিখে দিবেন যে আপনি ফিজিক্যালি ফিট এবং এই তিনটি রোগ আপনার নেই, এবং সেই সার্টিফিকেটটা আপনার আবেদনের সময় প্রয়োজন হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই তিনটি টেস্ট তো আমি কিছুদিন আগে করিয়েছিলাম, সেই কাগজপত্র দিয়ে করা সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে আপনার এই সার্টিফিকেটটি বা এই টেস্টের যে ডেটটি 3 মাসের বেশি পুরাতন হলে কিন্তু আপনি পারবেন না। 3 মাসের কম পুরাতন হলে সেই টেস্টের রেজাল্ট দিয়ে বা সেই কাগজপত্র দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপর প্রয়োজন হবে আপনার মোটিভেশন লেটার, প্রয়োজন হবে আপনার একটা সিভি যে কোনো ফরম্যাটে। এছাড়াও প্রয়োজন হবে আইএলটিএস, টোফেল অথবা এমওয়াই সার্টিফিকেট। এছাড়া অতিরিক্ত যদি আপনার কোনো পাবলিকেশন থেকে থাকে, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে, আন্তর্জাতিক কোনো পুরস্কার, আন্তর্জাতিক কোনো অলিম্পিয়াডের পুরস্কার থেকে থাকে, বা অতিরিক্ত ইসিএ যাই থাকুক না কেন সেটা আপনি চাইলে সিভিতে উল্লেখ করে দিতে পারেন, যুক্ত করে দিতে পারেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেকখানি এগিয়ে থাকবে। এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা। আশা করি মোটামুটি আপনার সব ক্লিয়ার হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া রেকমেন্ডেশন লেটারের কথা তো আপনি বললেন না, বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কথাও বললেন না, এই কাগজপত্র কি লাগবে না? রেকমেন্ডেশন লেটারের ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি, কোনো ম্যানুয়ালেও আসেনি, আপনি চাইলে যুক্ত করতে পারেন। পুলিশ ক্লিয়ারেন্সের কথা আমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি থেকে সেখানেও কিন্তু উল্লেখ করা হয়নি। এবার আসি আবেদন। বন্ধুরা, আবেদন করার বেশ কয়েকটি ধাপ আছে, আমি ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি অংশ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে নিজে নিজেই আবেদন করা সম্ভব হবে। প্রথম ধাপ, অনলাইনে আবেদন করতে হবে। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির একটি বিশেষ ওয়েবসাইট রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিশেষ ওয়েবসাইটে এসে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি যদি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই, আপনি জাস্ট লগ ইন করলেই হবে। আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার নাম, সারনেম, ফার্স্ট নেম এগুলো দিয়ে আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে আপনারা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই তথ্যগুলো দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটা সেরে নিতে হবে। সেরে নেওয়ার পর তারপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে তারপর যেই স্কলারশিপে আপনি আবেদন করতে চান, যেমন এই মুহূর্তে আজারবাইজানের স্কলারশিপটা চলছে, নেক্সট স্কলারশিপের আবেদন চলছে, ভিতরে গিয়েই দেখবেন অপশনগুলো রয়েছে, সেই অপশন অনুযায়ী সেই অপশনে ক্লিক করে আপনি আরও বিস্তারিত ফর্ম পূরণ করে আপনি আবেদন করতে পারবেন। এবং আবেদন করা শেষ হলে, অর্থাৎ ফর্মটি পূরণ করা শেষ হলে আপনাকে একটি পিডিএফ দেওয়া হবে, সাথে একটা ট্র্যাকিং নাম্বারও দেওয়া হবে। পিডিএফটা অবশ্যই প্রিন্ট আউট করতে হবে, তাহলে সেটা একটি ফর্ম, আপনার আবেদন ফর্মটা আপনার হাতে এসে পড়লো। আর আবেদন করার পর অনলাইনে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে। মনে রাখবেন এই ট্র্যাকিং নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আপনার কাছে সংরক্ষণ করে রাখতে হবে, লিখে রাখতে হবে বা সেভ করে রাখতে হবে। এটা ছিল প্রথম ধাপ। এবং এই যে আবেদন কার্যক্রমটা, এই আবেদন কার্যক্রমটি 4 মে থেকে 11 মে বিকেল 5টার মধ্যে আপনাকে করতে হবে। এরপরে কিন্তু পোর্টালটি অফ হয়ে যাবে। এটা ছিল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটি হচ্ছে ওই যে আবেদন ফর্ম যেটা আপনি পেলেন সেটা প্রিন্ট আউট করে হার্ড কপিটি আপনার হাতে থাকলো। যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, অর্থাৎ আপনার পাসপোর্ট, এনআইডি, সার্টিফিকেট অথবা মার্কশিট, আইএলটিএস বা টোফেলের কাগজপত্র এবং অন্যান্য যে কাগজপত্রগুলোর কথা বললাম, সেগুলো সব কিছুই আপনাকে অ্যাটাস্টেড করতে হবে, সত্যায়িত করতে হবে।
সত্যায়িত আপনি যে কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দিয়ে করাতে পারবেন, প্রিন্সিপাল থেকে করাতে পারবেন, ডাক্তার দিয়ে করাতে পারবেন, কোনো বিশেষ কর্মকর্তা দিয়ে করাতে পারবেন। এই সত্যায়িতটি করিয়ে তারপর সকল ডকুমেন্টস A4 সাইজের খামে করে উপরে প্রাপক প্রেরক আপনাকে লিখতে হবে। প্রেরকের জায়গায় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, প্রাপকের জায়গায় আপনার নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঠিকানাটা আপনাকে দিতে হবে। দিয়ে উপরে অর্থাৎ খামের উপরেই ট্র্যাকিং নাম্বারটা লিখে দিবেন, যেটা আপনি অলরেডি পেয়েছেন। লিখে এবং এটা আপনাকে 4 মে থেকে 11 মে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে আমাদের সচিবালয়ে 2 নম্বর যে অভ্যর্থনা গেট রয়েছে সেটাতে প্রবেশ করে ভিতরে দেখবেন যে একটা বক্স রাখা রয়েছে। সেই বক্সে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপ লেখা রয়েছে এবং সেখানে গিয়ে আপনাকে সাবমিট করতে হবে। অন্য কোনো বক্সে জমা দিলে কিন্তু হবে না, সেখানে জমা দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি তো ঢাকার বাইরে থাকি, সেক্ষেত্রে আমার ডকুমেন্টস অন্য কেউ জমা দিতে পারবে? হ্যাঁ, পারবে। আপনি চাইলে ঢাকার ভিতরে থাকেন বা বাইরে থাকেন, আপনার হয়ে যে কেউ এই খামটি নির্দিষ্ট বক্সে জমা দিতে পারবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই পেপারসটা জমা দিতে পারবো? হ্যাঁ পারবেন, তবে এখানে দুটি প্রবলেম রয়েছে। একটি প্রবলেম হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আপনি পাঠাচ্ছেন তারা সঠিক বক্সে জমা দিচ্ছে কিনা, এটা কি প্রবলেম বা এটা আপনি নিশ্চিত না। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছেন তারা সঠিক সময়ে বা একদম ডেডলাইনের আগেই এই কাগজপত্র জায়গা মতো পৌঁছেছে কিনা সেটাও কিন্তু আপনি জানেন না। তাই ব্যক্তিগত পরামর্শ হচ্ছে আপনি যদি ঢাকার বাইরে থেকে থাকেন তাহলে কুরিয়ার করে আপনার কোনো রিলেটিভস বা ফ্রেন্ডসদের কাছে পাঠিয়ে দিন এবং তার মাধ্যমে মিনিস্ট্রি থেকে জমা দিয়ে আসুন, অথবা আপনি নিজে জমা দিন, সবচেয়ে ভালো হয়। এরপর আসবে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপটি মূলত হচ্ছে আপনি অপেক্ষা করবেন। এখানে আপনার কাগজপত্রগুলো মিনিস্ট্রি যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে তারা একটি নমিনেটেড ক্যান্ডিডেটদের তালিকা ওয়েবসাইটেই প্রকাশ করে দিবে, অর্থাৎ মিনিস্ট্রির ওয়েবসাইটই প্রকাশ করবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তাদেরকে পরবর্তী স্টেপে যেতে হবে। পরবর্তী স্টেপ এবং টাইমলাইন নিয়ে আরো বিস্তারিত জানার জন্য আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। চলুন বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, এটা হচ্ছে আজারবাইজান গভর্নমেন্ট স্কলারশিপের যে গাইডলাইন, সেই গাইডলাইন এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে সকল তথ্য দেওয়া রয়েছে যেগুলো নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করলাম। এখানে আমরা টাইম ফ্রেমটা একবার দেখে নিই। যে টাইমলাইন দেওয়া হয়েছে এখানে, যে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফার্স্ট স্টেজ, যেটা মিনিস্ট্রি বা এম্বাসির মাধ্যমে হবে, সেটা হচ্ছে মার্চের 15 তারিখ থেকে মেয়ের 15 তারিখ। যদিও বাংলাদেশে হচ্ছে মেয়ের 11 তারিখ দেওয়া রয়েছে। আমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু 11ই মে উল্লেখ করা রয়েছে, যদিও গাইডলাইনে 15ই মে দেওয়া রয়েছে, কিন্তু আমাদেরকে মিনিস্ট্রির যে তারিখটি রয়েছে সেটাকে মেনটেন করতে হবে। এরপর মে 16 তারিখ থেকে 31 মের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটাকে যাচাই বাছাই করবে গভর্নমেন্ট অথরিটিস এবং তারা ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করবে। জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের মধ্যে সেকেন্ড স্টেজ শুরু হবে, যেখানে যারা নমিনেটেড স্টুডেন্ট থাকবে বা যারা সিলেক্টেড হবে তাদেরকে SIACAS এই যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে এসে তাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং এটা মূলত হচ্ছে স্টাডি ইন আজারবাইজান সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে তাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে ডকুমেন্টস বা অন্যান্য তথ্য দিয়ে। এরপর জুন মাসের 16 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনটা রিভিউ হবে, ইভ্যালুয়েশন করা হবে। জুলাই মাসের 16 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখের মধ্যে যারা ফাইনালি সিলেক্টেড হবে তাদেরকে নোটিফিকেশন দেওয়া হবে এবং সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে মূলত তাদের একাডেমিক ইয়ার শুরু হবে। লাস্ট ডেট অফ অ্যারাইভাল ইন দ্য রিপাবলিক অফ আজারবাইজান 30 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আপনাকে আজারবাইজানে পৌঁছতে হবে, না হলে কিন্তু আপনার এই স্কলারশিপটি বাতিল হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম আজারবাইজান সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা বা প্রফেশনাল পেইড হেল্পের আপনার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমেল করতে পারেন, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। বিস্তারিত সকল লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।